একটা এসএমএস দেন। স্যার আমি আগের সেশনটা ক্লাস করতে পারিনি, ক্লাস শুরু হয়েছে তখন কারেন্ট চলে গেছে, তো আমাকে একটু মানে ক্লাস শেষ হলে রেকর্ডটা একটু দিয়েন। রেকর্ড গ্রুপে চলে যাবে না তখন দেখেন। মানে এখন আমি একটু ব্যস্ত আছি আপাতত একটু। মানে এখন আমি আচ্ছা গোসল স্যার। করি না আপু। মানে এখন আমি গোসল করি না, মানে শাওয়ার নিই নাই। মানে ওই কোর্ট থেকে আসার পরে এই আচ্ছা কাজে স্যার, চলে সমস্যা আসছি। নাই, সমস্যা নাই, ঠিক হ্যাঁ। আছে, বলতে হবে না। আচ্ছা স্যার, সমস্যা নাই। না, আমিও কারেন্ট চলে গেছে তো আমি ক্লাস শুরু করলাম, অমনি কারেন্টটা চলে গেল মাঝখান হ্যাঁ দিয়ে, আর হ্যাঁ। আমি ধারাগুলো মিস হয়ে গেছে, এই জন্য বললাম। আচ্ছা স্যার, সমস্যা নেই, দেন আপনার সময় মতো। মিরাজ কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তোমার পরীক্ষা শেষ হয়েছে না? জি, আজকে শেষ হয়েছে ভাই, সব ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ। যাক, ভাইবা হয়ে গেছে? দেখা যাক, আল্লাহ বসে, হাতে তো সময় আছে। হ্যাঁ, সবই শেষ হয়ে গেছে ভাই, হাতে তো সময় তাইলে আর অল্প কিছুদিন আছে। দেখা যাক আল্লাহ ভরসা কি অবস্থা হয়। হ্যাঁ, আল্লাহ ভরসা। আচ্ছা, আমরা এই যে 331-এ চলে যাব। দেখেন, ভুল আদালত বা স্থানীয় মামলার বিচার হলে সেক্ষেত্রে পাঁচশো বিধান। একত্রিশ 531-এ কোনো মামলা ভুল স্থানে বা ভুল আদালতে কর্তৃক নিষ্পত্তি হলে এবং ন্যায় বিচার যদি বিঘ্নিত না হয়, মানে ন্যায় বিচার যদি যদি ন্যায় বিচার বিঘ্নিত না হয়, তাহলে শুধুমাত্র ভুল আদালত কর্তৃক, যেমন আপনার যে মামলাটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের বিচার করার কথা ছিল, সেই মামলাটা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বিচার করে ফেলাইছে এবং শাস্তি দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র এই কারণে, যদি ন্যায় বিচার বিঘ্ন না ঘটে, তাহলে এই কারণে শুধুমাত্র ওই আদেশ বা রায়টা বাতিল হয়ে যাবে না, বিচারটা বাতিল হয়ে যাবে না। এটাই বলা হচ্ছে আপনার 531 ধারাতে। আর 535 ধারাতে বলতেছে চার্জ গঠন না করলে সেক্ষেত্রে কোনো আদালত যদি আপনার মানে চার্জ গঠন না করে, সেক্ষেত্রে বিধান, মানে চার্জ গঠন না করে বিচার সম্পন্ন করছে, কোনো আদালত চার্জ গঠন ব্যতীত কোনো মামলার বিচার নিষ্পত্তি করেন, তাহলে আপিল এবং রিভিশন আদালতের নিকট যদি এটি প্রতীয়মান হয় যে শুধুমাত্র চার্জ গঠন না করা ব্যতীত অন্যান্য কোনো ভুল হয়নি এবং এর জন্য ন্যায় বিচার বিঘ্ন হয়নি, তাহলে উক্ত রায়টি বাতিল হবে না। মানে যেখানেই দেখেন না কেন, ন্যায় বিচার যদি বিঘ্নিত না হয়, আইনের যদি ভুল না থাকে, আর যদি মারাত্মক প্রতির কোনো ফ্যাক্টের ভুল না থাকে, তাহলে সেই রায়টা বাতিল হয় না। এখন আপিল এবং রিভিশন আদালত যদি মনে করেন যে ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে, তাহলে পুনরায় চার্জ গঠন করে বিচার করার নির্দেশ দিতে পারেন। এটা হচ্ছে 535 ধারাতে বলতেছে। তারপর আমরা চলে যাই 540 ধারাতে, সাক্ষীর প্রতি সমন প্রেরণ এবং সাক্ষীকে পুনরায় আহ্বান। একজন সাক্ষী একবার সাক্ষী দিয়ে চলে গেছে, এখন সেই সাক্ষীকে পুনরায় যদি আবার জেরা করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই 540 ধারায় পিটিশন দিই, 540 ধারায় পিটিশন দিয়ে আবার সেই সাক্ষীকে হাজির করি। এখানে আপনার এটাকে সাক্ষী রিকল বলা হয়, সাক্ষী রিকল বলা হয় 540-এ। এখন এই 540-এর এই ধারাগুলো কিছুটা সংশোধন করা হয়েছে পুনরায়। সংশোধনের জন্য আমাদের এখানে কিছুটা আর কি আমাদের পড়তে হবে। দেখেন, এখানে 540-এর 1 যুক্ত হয়েছে। কিছু মামলায় অভিযুক্তের অনুপস্থিতিতে তদন্ত এবং বিচার হওয়ার বিধান
কিছু মামলায় অভিযুক্তের মানে কোনো আসামি যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে তার আপনার বিচার এবং তদন্ত অনুষ্ঠিত হওয়ার বিধান এইখানে এই 540-এর ধারাটা নতুন করে যুক্ত করা হয়েছে। এখানে আপনার আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে তার পলায়ন এবং সদাচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এবং ন্যায় সকল শর্ত আরোপ করতে পারবেন। এটা শুধুমাত্র বলা হচ্ছে আপনার 540-এর আগে এইটুকু এখান থেকে পড়বেন। আর 544-এ নতুন করে যুক্ত করা হয়েছে। এখানে টাইটেলটা হচ্ছে অভিযোগকারী বা সাক্ষী ক্ষতিগ্রস্ত পক্ষকেও খরচ বা সুরক্ষা দিতে পারবেন। এখানে এই 544-এর একের এতে এখানে রুল শব্দটির পরিবর্তে আপনার অর্ডার শব্দটা প্রতিস্থাপন করা হয়েছে, নতুনভাবে যুক্ত করা হয়েছে। এখন এই যেগুলো এমেন্ড হয়, যেটা এমেন্ড হবে সেটা আপনারা একটু ভালো করে পড়বেন, আর যেটা গুরুত্বপূর্ণ এমেন্ড ওইটা একটু গুরুত্বপূর্ণভাবে ভালো করে পড়বেন। তারপর দেখেন, তাহলে আমরা সাক্ষীকে রিকল করার বিধান কত ধারাতে বলা আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাক্ষীকে রিকল করার বিধান কত ধারাতে বলা আছে? 540 ধারাতে বলা আছে। 540 ধারাতে সাক্ষীকে রিকলের বিধান আছে। এখন 539-এর খতে বলতেছে লোকাল ইন্সপেকশন, সরজমিনে গিয়ে পরিদর্শন, লোকাল ইন্সপেকশন। আর লোকাল ইনভেস্টিগেশন কত ধারাতে বলা আছে বলেন তো? ফৌজদারি কার্যবিধির লোকাল ইনভেস্টিগেশন কত ধারাতে বলা আছে? আমরা পড়ে আসছি। কে বলবেন? একশো 48 ধারাতে। এটুকু আপনাদের মানে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন 556 ধারাতে বলতেছে স্বার্থ সংশ্লিষ্ট মামলার বিচার কোনো জজ ম্যাজিস্ট্রেটগণের স্বার্থ জড়িত আছে এমন কোনো মামলা আপিল শুনানি করবেন না সেই বিচারক। এটা আপনার সিভিল কোর্টস অ্যাক্টের 38 ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে 556 ধারায় কী বলতেছে? যদি কোনো বিচারকের কোনো আত্মীয় বা তার বউ, ওয়াইফ, মা, বাবা, ভাই, বোন কেউ যদি কোনো মামলা আসামি হয় বা বাদী হয় তাহলে সেই বিচারক ওই মামলার বিচার করবেন না। এটা হচ্ছে 556। এটাও গুরুত্বপূর্ণ, একটু দাগ দিয়ে রাখেন, একবার দুইবার রিডিং করবেন। তারপর আমরা চলে যাব এই 561-র ক ধারাতে হাইকোর্টের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার। এখানে কিন্তু দায়রা জজের কথা বলা হয়নি, শুধুমাত্র হাইকোর্ট বিভাগকে বলা হয়েছে তার ইনহেরেন্ট ক্ষমতা আছে। এই ইনহেরেন্ট ক্ষমতা বলতে বোঝায় যে এই ক্ষমতা দ্বারা হাইকোর্ট ডিভিশন যে কোনো কিছু করতে পারে, একটা মামলার যে কোনো কিছু করতে পারে, একটা মামলার যে কোনো কিছু সে করতে পারবে। হাইকোর্ট ডিভিশন মামলাটা পুনর্বিচারে পাঠাইতে পারে, শাস্তি বাড়াইতে পারে, কমাইতে পারে, মামলাটা স্টে করতে পারে, সব কিছুই করতে পারে। কত ধারাতে? 561-র ক ধারাতে। এখানে 3টা ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন আপনার এই ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। একটা হচ্ছে এই বিধির অধীন কোনো আদেশ কার্যকর করার জন্য, ফৌজদারি কার্যবিধির যত ধরনের বিধান আছে এই সকল ধরনের বিধান কার্যকর করার জন্য, আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য। কোনো আদালত যদি তার ক্ষমতা বা কার্যক্রমের অপব্যবহার করে তাহলে সেটা রোধ করার জন্য কি করতে পারে? এই হাইকোর্ট ডিভিশন ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। আরেকটা হচ্ছে যে ন্যায় বিচারের স্বার্থে, এই ন্যায় বিচারের স্বার্থে কি করতে পারে? এই ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই 3টা কারণে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন আপনার কি করতে পারে? এই ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখন কথা আছে এই 561-র ক ধারাতে কোয়াশমেন্টের যে বিধান আছে, কোয়াশমেন্টের বিধানটা আছে আপনার 561-র কতে। হাইকোর্ট ডিভিশনের নিকটে এই ধারা বলে কোনো ফৌজদারি আদালতের কোনো রায়, কার্যক্রম, আদেশ বাতিল করার জন্য, কোয়াশমেন্ট বলতে বোঝা যাচ্ছে বাতিল, মানে কোনো আদেশ, রায় এগুলো বাতিল করার জন্য আমরা এই 561-র ক ধারাতে আমরা কী করতে পারি? আবেদন করতে পারি। এই আবেদনকে বলা হচ্ছে কোয়াশমেন্ট করা। কোয়াশমেন্টের আবেদন করা যায় ধারা বলে আপনার আদালত কী করতে পারে? এই আবেদন আপনার মঞ্জুরও করতে পারে, নাও করতে পারে। এটাকে আপনার কী বলা হচ্ছে? হাইকোর্ট যদি কোনো আপনার এই নিম্ন আদালত বা অন্য কোনো আদালতের কোনো আদেশ, রায় যদি কোয়াশ করে
তাহলে সেটাকে আপনার কি বলা হচ্ছে, আপনার এই সরি বাতিল যদি করে তাহলে সেটাকে বলা হচ্ছে কি কোয়াশমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কোয়াশমেন্ট। আর আমাদের এই 561টির ক দ্বারা হচ্ছে আপনাদের এই ফৌজদারি কার্যবিধি শেষ হইল। আর এই আমি আপনাদের এখন শুধুমাত্র একটা কথা বলবো যে দেখেন, এই যে গতকালকে আমাদের একটা তোড়জোড় হলো না, যে এই রেজাল্ট মনে হয় পাবলিশড হবে, আবার মনে হয় রেজাল্ট পাবলিশড হবে না, এটা কিন্তু আমাদের সবার মনে একটা চলে আসছিল বা একটা কাজ করতেছিল, যে একটা উত্তেজনা। এখন এই উত্তেজনা কাদের মধ্যে ছিল? যারা পিলি পাস করেছে, পিলি পাস করে যারা রিটেন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে ছিল। এবং এখানে ধরেন যে আপনারা যতজন আছেন এই সবাই ধরেন পড়ালেখা করেন, বা আপনার বন্ধু বান্ধব আছে তারা ধরেন পরীক্ষা দিল, পাস করে গেল, আপনি পিলি ফেল করলেন, সেটা আপনাকে যতটা কষ্ট দিবে বা আপনার খারাপ লাগা ক্রিয়েট করবে, এটা কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এটাকে আপনি মানাইতে পারবেন না। তো এখন এই ধরনের প্যাথেটিক স্টোরি বা প্যাথেটিক কাহিনী ওরও ঘটতেছে। এখানে প্রতিযোগিতার বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে পাস এবং ফেল। আপনি 90 পান অথবা 100 পান, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি পাস করেছেন কিনা। পাস হচ্ছে 50-এ, আপনার পাস করতে হবে সে যেভাবে হোক না কেন। যখন আপনি পাস করবেন তখন কিন্তু অটোমেটিক আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, একটা ভালো লাগা কাজ করবে। এবং আপনি ফেল করলেন, আপনার বন্ধু পাস করে গেল, একসাথে পড়ালেখা করলেন, গ্রুপ স্টাডি করলেন। সো এই যদি এই ধরনের বিষয়গুলো আপনারা মেনে নিতে পারবেন না, যখন মেনে নিতে পারবেন না তাহলে আপনাদের কী করা উচিত, যে অধিক পরিমাণে পড়া উচিত। আপনি পরিশ্রম করবেন না, আপনি পড়বেন না, না পড়ে আপনি পাস করে যাবেন? না পড়ে কি আপনি পাস করে যাবেন? পাস করা তো না পড়ে পসিবল না। আপনার যদি পাস করতে হয় তাহলে আপনার পড়তে হবে, পাস করতে হলে পড়তে হবে। আর বিজিএস কমিশন যেহেতু আপনার এই পুরো পরীক্ষা সিস্টেমটা বার কাউন্সিলের দেখভাল করে, সেখানে কিন্তু আপনার দুর্নীতির কোনো সুযোগ নাই। বিজিএস কমিশনের আন্ডারে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই সেহেতু আপনি এইগুলো তো আপনাকে অবশ্যই, আর সুযোগ থাকলেও আপনি কেন দুর্নীতির আশ্রয় নেবেন, এটাও আর একটা প্রশ্ন। যে সুযোগ আছে তারপর আপনি কেন দুর্নীতির আশ্রয় নেবেন? তাহলে আপনি এটা কি করবেন, দুর্নীতির আশ্রয় নেবেন না। তাহলে আপনি পাস করবেন, অ্যাডভোকেট হবেন, কিন্তু আপনার নিজের পরিশ্রম দ্বারা, আপনার নিজের প্রতি একটা কনফিডেন্স দ্বারা, একটা সেলফ রেসপেক্ট দিয়ে আপনি কি করবেন, আইনজীবী হবেন। তা সুতরাং এর জন্য আপনাদের অধিক পরিমাণে পরিশ্রম করা প্রয়োজন, পড়া প্রয়োজন। আপনারা কিভাবে পড়বেন? আপনারা নিজেদের যে স্ট্র্যাটেজি আছে, যে টেকনিকগুলো আছে, টেকনিকগুলো অ্যাপ্লাই করেন। আপনারা প্রত্যেকটা ধারা নিয়ে গবেষণা করেন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আপনারা গবেষণা করে করে পড়েন, যে এই ধারা থেকে কী কী প্রশ্ন আমার আসতে পারে। আমাকে যদি বার কাউন্সিল যদি আমাকে ফেল করাইতে চাই তাহলে কোন কোন প্রশ্ন আমার জন্য করতে পারে, এই প্রশ্নগুলো খুঁজে বের করেন। যে এই প্রশ্ন করলে আপনি পারবেন না, আপনি তাহলে ওইগুলো বের করেন, বের করে করে পড়েন। আর যেগুলো পারবেন সেগুলো তো পারবেনই। এখন আমি আবারও বলতেছি, আপনারা একাধিক বই ফলো করবেন না, এই পিলি মাস্টার অথবা আইনপাঠ যে কোনো একটা বই ফলো করবেন। আর লিগাম প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বেন, আমার নোট যাদের কাছে আছে ভালো করে পড়বেন। আর আমি মনে করি এইগুলো এনাফ, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর অন্য কোনো বই বা কোনো শিট বা আদার্স কোনো কিছু পড়ার আগে আমার কাছে শুনে নেবেন। কারণটা হচ্ছে কি, যে আপনি একটা গুরুত্বপূর্ণ সময়ে আছেন, আপনার হাতে সময় খুবই কম। এই সময় আপনি একটা ভুল বই পড়বেন, অনেকে আপনার অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে যে এই বইটা পড়, সব কমন চলে আসবে না। আরে ভাই, কমন তো সব বই থেকেই আসে। আপনি কতটুকু নিতে পেরেছেন, আপনি কতটুকু বুঝেছেন, এইটার উপর ডিপেন্ড করে যে আপনি পারবেন কি পারবেন না। এই আইন পাঠ থেকে আপনি 90টার উপরে প্রশ্ন কমন পাবেন, পাবেনই, 90টার উপরে মাস্ট কমন পাবেনই। কিন্তু দেখা যাচ্ছে আপনি পড়ে আপনি কিছু বুঝতে পারতেছেন না, আপনি ধরে রাখতে পারতেছেন না, তখন কি আপনার এইটাতে আপনার কোনো কাজে আসলো না তো। আবার একটা বই দিচ্ছে আপনার সামনে, বলতেছে যে এই বইটা পড়ো, একদমই যে আমি 300 প্রশ্ন দিয়েছি, 300-র মধ্যে হুবহু কমন আসবে আপনার 70টা 80টা 100টা। এইগুলো হচ্ছে সব সিটার বাটপার টাউট। ঠিক আছে? সো
এই ধরনের বই বা এই ধরনের কোনো কিছুর উপর কি করা যাবে না, নির্ভর হওয়া যাবে না। আমি যেগুলো বলেছি এইগুলোই আপনারা পড়বেন, এইগুলোর মধ্য থেকে দেখবেন যে আপনারা সব প্রশ্ন কমন পাচ্ছেন। যদি আপনারা পড়ার মতো পড়তে পারেন, আপনাদের একাধিক বই পড়ার দরকার নাই, একাধিক শীট পড়ার দরকার নাই, যে কোনো একটা ভালো করে পড়েন। আরে ভাই, আইন তো সবই এক, আইন তো অন্যান্য বইয়ে তো আকাশ থেকে নিয়ে আসে নাই। এখন আপনি যদি বুঝতে পারেন তাহলে তো আপনার ওই বারবার অন্যান্য জায়গা থেকে পড়ার দরকার নাই, এক জায়গা থেকেই ভালো করে পড়েন, ইনশাল্লাহ পাস করে যাবেন। ওই অধিক বই পড়ে সময় নষ্ট করে এদিকে আপনি এটাও বুঝতেছেন না ওইটাও বুঝতেছেন না, দুই দিকে আপনার সময় চলে যাচ্ছে, তখন কিন্তু আপনার কিন্তু ফেল করা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। তখন মানে আপনি নিজেই আপনার নিজেকে ফেল করার দিকে ধাবিত করবেন। এই জন্য একটা বই ভালো করে পড়েন, লিগাম প্রশ্ন ব্যাংকটা পড়েন, একটা নোট পড়েন এবং নিজের কিছু পড়ালেখার কৌশল আবিষ্কার করেন, প্রত্যেকটা ধারা নিয়ে গবেষণা করেন। সময় হিউজ আছে, যারা কোর্টে যান কোর্টে যাওয়া একটু কমায় দেন, কোর্টে গেলে পরেও দ্রুত কাজ ছেড়ে চলে আসেন বাসায়, এসে একটু পড়ালেখা করেন, ঠিক আছে, যেহেতু সময় কম আছে। আবার যারা ধরেন যে অনেক সকালে ঘুম থেকে উঠবেন, আপনারা রাত 12টার মধ্যে ঘুমায় যাবেন আর সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়বেন, উঠে খুব সুন্দর করে ফ্রেশ হয়ে পড়তে বসবেন, 2 ঘন্টা মতো পড়ে আবার ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্ট করে তারপরে অন্য না কাজ থাকলে পরে একটু করবেন, না হলে আবার 2 ঘন্টা মতো পড়বেন। তারপর আপনি 3-4 ঘন্টা 5 ঘন্টার একটা ব্রেক নেন, ব্রেক নিয়ে আপনি আবার পড়তে চলে আসেন, আবার পড়ার টেবিলে চলে আসেন। এইভাবে পড়ে আপনি দিনে মিনিমাম 6-7 ঘন্টা মতো পড়েন, 6-7 ঘন্টা মতো পড়েন। একদম যখন পড়বেন তখন মোবাইল হাতে রাখবেন না, মোবাইলটা হয় সাইডে রাখবেন, আর নেটটা অন রাখবেন না। মোবাইল সাইডে রাখেন কিন্তু নেট অন করে আপনি পড়বেন না, প্রয়োজনে অ্যাক্টিভিস্টটা অফ করে দেন, অফ করে দিয়ে খুব সুন্দর করে নেট অফ করে আপনি মনোযোগ সহকারে পড়েন। আপনি পড়লেন, আপনার একজন গুতাইলো, আপনি আরেকজনকে গুতাইলেন, SMS করতে যে আপনার হিউজ টাইম চলে যাবে এবং মনোযোগ নষ্ট হবে। মানে যতটুকু আপনি পড়বেন ততটুকু আপনি খুবই ম্যারিটফুল স্টাডি করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি সবাই পাস করে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। ফৌজদারি কার্যবিধির পরবর্তী পরীক্ষা স্যার এই একটা কথা ছিল স্যার। আর দেওয়ানি কার্যবিধির যে স্যার আপনি যেন পরীক্ষার শিডিউল, এই শিডিউলটা আমি আপনাদের নোটিশের মাধ্যমে আমি জানিয়ে দিব, খুব দ্রুতই আমি শুরু করব। আমাদের পরবর্তী দেওয়ানি কার্যবিধি দিয়ে শুরু হবে, আর ইনশাল্লাহ জানাই দিব সবই গ্রুপে। ঠিক আছে, আর ফারজানা লিমন আপু কি যেন বলতে চাচ্ছিলেন বলেন, আর কেউ যদি কোনো কিছু বলতে চান। স্যার বলতে চাচ্ছিলাম যে স্যার, হ্যাঁ আমরা এই যে আপনি বলছেন একটা মডেল টেস্ট প্র্যাকটিস করার জন্য আমরা যেন কোনটা প্র্যাকটিস করলে ভালো হয়? দেখেন, মডেল টেস্টের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব যে হকলর মডেল টেস্টটা, কারণ মিনিলর মডেল টেস্ট খুব সহজ হয়, মিনিলর মডেল টেস্ট খুব সহজ হয়, অতিরিক্ত সহজ। আর হকলার মডেল টেস্ট সহজ এবং ক্রিটিক্যাল প্রশ্ন এবং কঠিন প্রশ্ন তিনটার সংমিশ্রণ আছে, সুতরাং আইন পাটেরও দেখলাম যে স্যার একটা বের হয়েছে। জি, আইন পাটেরও দেখলাম একটা মডেল টেস্ট বের হয়েছে। আইন পাটের মডেল টেস্ট পড়ার দরকার না। আমি ধরেন আইনগুলি শোনেন, আমি যদি আপনাদের একটা কথা বলি না, এই কথাটা অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে বলি, ঠিক আছে, অনেক যাচাই বাছাই করে বলি। কেন করি? আইন পাটের মডেল টেস্ট সম্পর্কে আমার ধারণা আছে, মিনি লটাও আমার ধারণা আছে, হক লটাও ধারণা আছে, তারপরে আপনার এই আরও ওই যে আছে না, আরও কয়েকটা জায়গা আছে তাদেরটাও ধারণা আছে। সবগুলো জাস্টিফাই করে এখন কেউ তো আমাকে তো এই তাদেরটা সাজেস্ট করার জন্য আমাকে 5-10 হাজার টাকা দেয় না বা 50 হাজার টাকা দেবে না, কিন্তু আপনাদের জন্য যেটা বেনিফিশিয়াল হবে, যেটা আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে, সেটাই আমি আপনাদের সাজেস্ট করব। একটু কথা বলি, বলেন। লিগ্যাল প্রশ্ন ব্যাংক ওটা ওটা তো কিনবই, পাশাপাশি আপনি বললেন যে হক ল মডেল টেস্ট এর কথা, তাই না? জি, থ্যাংক ইউ। আর যাদের লিগাম প্রশ্ন ব্যাংক নাই তারা আপনারা দ্রুত একটু কিনে নেবেন, ঠিক আছে। লিগাম প্রশ্ন ব্যাংক পড়তে খুব বেশি সময় লাগবে না, খুব কম সময় লাগবে এবং বইটা খুব হেল্পফুল হবে, ঠিক আছে। জি স্যার আমি কিনছি, আমি পড়তেছি ওটা, হ্যাঁ ওটা ভালো লাগছে, আমি পড়তেছি ওটা। বইটা অনেক হেল্পফুল এবং পড়তে আপনাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। এবং ভালো হ্যাঁ মানে গল্প করার মতো লেখা আছে, ভালো প্রশ্নও কমন পাবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।